হ্যালো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা। তো গত ক্লাস পর্যন্ত যা পড়াইছিলাম মনে আছে? গত ক্লাস পর্যন্ত কি পড়ছিলাম আমরা? আ রেকর্ড কি এগুলো ওয়ান পড়ছি। টু ওয়ান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওই একটু এখানে একটু পজ করি। তো ডেটাবেজ রিলেশনশিপ দেখিয়েছিলাম, ইনডেক্সিং এবং সর্টিং দেখিয়েছিলাম। এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? যদি না থাকে আমি হালকা একটু টাস্ক দিয়ে যাই। আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়ছিলাম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি ছিল? যেখানে হচ্ছে আমরা সকল ডেটাগুলোকে একটা সুন্দর ওয়েতে রেকর্ড করে রাখি বা সেভ করে রাখি। সেটাকে কিভাবে ম্যানেজ করা যায় সেটাই এই অধ্যায়ের পার্ট ছিল। সেখানে ডেটা কি জিনিস পড়েছিলাম, ডেটার টাইপ পড়েছিলাম, টাইপ কি হতে পারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক ধরনের টাইপ ছিল। আবার এখানে আমরা আরো কিছু ধরনের টাইপ পাচ্ছি। সেখানে আমরা কি বলে আ কি ধরনের ডেটা টাইপ পাচ্ছি একটু দেখি তো। আমাদের ছিল কি নিউমেরিক, বুলিয়ান, নন নিউমেরিক। আবার এগুলোর একটা ভাগ ছিল ইন্টিজার, ফ্লোটিং। বুলিয়ানে ছিল সত্যি না মিথ্যা। নন নিউমেরিকে ছিল ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট। অবজেক্ট বলতে ছবি, কোনো ফাইলকে বোঝানো হয়েছে। হাইপার লিঙ্ককেও অবজেক্টের মধ্যে ফেলা হয়। এগুলো নিয়ে আমরা কথা বলেছি। ইনফরমেশন কি এবং তথ্য কি, ডেটা কি, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করেছি। যেখানে আমরা বলেছিলাম স্লাইডে স্লো কেন, যে ডেটা হচ্ছে আহ, আমার কিওয়ার্ড গুলো, যেমন বললাম যে দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় শ্রেণী, প্রথম রোল, জামি, বার্ষিক, উল্টাপাল্টা কিছু শব্দ বা কিছু তথ্য, জন্ম তারিখ এটা সেইটা, এরকম 10 জনের জন্ম তারিখ, 10 জনের নাম, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না কার কোনটা। যদি আমরা সাজিয়ে লিখি যে ধর এখানে হচ্ছে জামি, তার মেধা স্থান 1, জাফরিন তার মেধা স্থান হচ্ছে 2, তখন সেটা হবে আমাদের তথ্য। আর ডেটা কি? শুধু প্রথম এই ওয়ার্ডটা একটা ডেটা, শুধু রোল নাম্বার 5 এটা একটা ডেটা, শুধু জামি এটা একটা ডেটা। যখন এগুলোকে আমি একটু গুছিয়ে উপস্থাপন করতেছি সেটাই হচ্ছে আমাদের ইনফরমেশন বা তথ্য। ঠিক আছে? আর ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত। ওকে। আচ্ছা, এরপর আমরা সর্টিং শিখেছিলাম। সর্টিংটা এক কথায় যদি বলি সেটা হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজানো। কি সাজানো? ধরো এই যে এখানে একটা টেবিল ছিল আমাদের, যেখানে যে রোল নাম্বার 2, রোল নাম্বার 4, রোল নাম্বার 5, রোল নাম্বার 3, রোল নাম্বার 1, কোনো সিরিয়ালে কিন্তু সাজানো নাই। 2 নম্বর টেবিলটা উল্টাপাল্টা করা। হ্যাঁ? তো এইটাকে যদি আমি সাজিয়ে গুছিয়ে করতে চাই, ধরো রোল নাম্বারের আকারে যদি আমি একটা অর্ডারে আনতে চাই, অর্ডার তো বুঝতে পারছো, একটা ক্রম অনুসরণ অনুসরণ করতে চাই, তাহলে আমরা দুই ভাবে করতে পারবো। একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিংটা কি? অ্যাসেন্ডিং হচ্ছে তোমার উচ্চ ক্রম, মানে ছোট থেকে বড়। অর্থাৎ প্রথমে 1 নম্বর রোল থাকবে, তারপর 2, এইভাবে সিরিয়াল ধরে আসবে। আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, মানে বড় থেকে ছোট। দ্যাট মিনস প্রথমে থাকবে 5 নম্বর রোল, তারপরে 4, 3, 2, 1। এটাকে বলে সর্টিং করা। কোনো একটা টেবিলকে, বিশাল একটা ডেটা টেবিলকে আমরা এভাবে সর্ট আউট করতে পারি। আচ্ছা, এটার পর আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা ছিল হচ্ছে আমাদের ইন্ডেক্সিং। হ্যাঁ, ইন্ডেক্সিং। এখন সর্টিং এর মধ্যে একটা সমস্যা কি? তোমার তো একটা ডেটা টেবিল সবসময় ফিক্স থাকে না, তোমার কয়দিন পর পর আপডেট করতে হয়। এখন ফিক্স থাকে না, আপডেট করতে হয় মানেটা হচ্ছে, ধরো কয়দিন পর আরেকটা স্টুডেন্ট আসলো, তাকে আমি ভর্তি করলাম, বা নতুন আরেকটা নাম্বার আমি যোগ করলাম, তারপর আরেকটা স্টুডেন্টের খাতা আমি দিলাম। ধরে নাও যে পরীক্ষার খাতা, পরীক্ষার খাতা যখন দেখে তখন কিন্তু টিচাররা সিরিয়াল ধরে দেখে না, জাস্ট নাম্বার খাতাগুলো দেখে যেভাবে তুলছে, এরপর নাম্বারটা যখন নাম্বারগুলো বসায়, প্রথমে একজনের ধরো 10 নম্বর রোল বসাইলো, এরপরে মনে করো 11 নম্বর রোল বসাইলো, তারপরে মনে করো যে 18 নম্বর রোল বসাইলো, তারপরে 1 নম্বর রোল বসাইলো। এখন প্রতিবার ডাটা এন্ট্রি করার পর যদি সর্ট আউট করতে হয়, তাহলে কম্পিউটারের জন্য সময় একটু বেশি লেগে যায়। একটা করে ডাটা নিবে, আবার সর্ট আউট করে ফেলবে, এটা একটু ঝামেলা। এখানে সর্ট আউট বলতে টোটাল ডাটাটা, তার নাম কি, তার রোল নাম্বার, তার নাম্বার কত, যে 3টা কলাম থাকে, সেই 3টাকেই তার আলাদা আলাদা করে ইন্টারচেঞ্জ করতে হয়। যেটা কম্পিউটারের জন্য, আমাদের জন্য সহজ হইলেও কম্পিউটারের জন্য সময় সাপেক্ষ একটা ব্যাপার। যে প্রত্যেকটা ফিল্ড, এটা তো একটা ফিল্ড ছিল, ডাটা ফিল্ড, এই প্রত্যেকটা ফিল্ডকেই চেঞ্জ করতে হয়। তো এই সমস্যা সমাধানের জন্য, একটু ফাস্ট করার জন্য যে সিস্টেমটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংটা কি? ইন্ডেক্সিংটা হচ্ছে অনেকটা সূচিপত্রের মতো। যে তুমি বইয়ের কি বলে, তুমি ডেটা টেবিলে তুমি যে আকারেই ইনপুট করো না কেন, প্রথমে তো ধরো 10 নম্বর রোল রাখছো, তারপরে 11 নম্বর রেখেছো, তারপরে 13 রেখেছো, তারপরে 1 রেখেছো, তারপরে 22 রেখেছো, এইভাবে তুমি রাখতেই পারো। হ্যাঁ, এরপরে যে ডাটাটা তুমি ইনপুট নেবে সেটা, আচ্ছা যাই হোক। তো সে যেটা করবে, এইটার পার্সপেক্টিভে একটা ডেটা টেবিল তৈরি করবে, যেটাকে বলে ইন্ডেক্সিং। সেখানে একটা সিরিয়াল মেনটেন করবে, 1, 2, 3, 4। সেইখানে সে পয়েন্ট আউট করবে যে 1 নাম্বার কে আছে,
এক নাম্বার হচ্ছে এই যে এইখানে, অর্থাৎ এইটার কয় নাম্বার কলাম, 1 2 3 4 4 নাম্বার কলাম। 2 কার আছে, 2 মনে করো যে পরে যে ইনপুট সেটা এখানে, সে এখানে চলে আসবে। তো সেইভাবে ইন্ডেক্স করে ফেলে, পয়েন্ট করে ফেলে। তাতে যেটা হয়, তোমার টোটাল যে মেইন ডেটা টেবিল যেখানে অনেকগুলো কলাম আছে সেগুলোকে চেঞ্জ করা লাগে না, সে নিজের মাধ্যমে চেঞ্জ করে নেয়। এরপরে তারপরে মনে করো 4 নাম্বারে একে রাখছে, এরপরে যখন তোমার মনে করো 21 আসলো, 21টা এখানে ফিক্স করলাম, তখন 4 নাম্বার কে যাবে? অবশ্যই 21 নাম্বার রোল যাবে। তখন সে এই একটাকে সে মুছে সে 21 কে পয়েন্ট করবে, আর 5 নাম্বার আরেকটা পয়েন্ট সে তৈরি করে সে 22 কে পয়েন্ট করবে। তখন এই যে নতুন ডাটা আসার পর যে চেঞ্জটা করতে হচ্ছে, সেটা কিন্তু মূল টেবিলের মধ্যে কোনো কিছু করতে হচ্ছে না। মূল টেবিলে যে অর্ডারে ছিল সেই অনুসারেই থাকবে, সেখানে চেঞ্জও করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। শুধুমাত্র এই যে ছোট আরেকটা টেবিল তৈরি হয়েছে, সেইখান থেকে এই পয়েন্টিংটা চেঞ্জ করতে হবে, 4 এবং 5 এর মধ্যে আবার ইন্টারচেঞ্জ হইলো। এটাই আমরা ডিটেইলসে পড়েছিলাম গত ক্লাসে। ঠিক আছে, মনে পড়ছে? জি ভাই। আচ্ছা, এটা ছিল ইন শর্ট গত ক্লাসের লেকচার। ওকে, এখন আমরা আজকে থেকে যেটা দেখবো, ইন্ডেক্সিং এবং সর্টিং এর পার্থক্য সব বইয়ে দেয়া নাই, আমি এই জন্য একটা স্লাইডে দিয়ে দিয়েছি, এটা অনেক সময় পরীক্ষায় আসে, খ নম্বরে আসলে আসবে। কি ফিল্ড, কি ফিল্ডে আমরা কথা বলে ফেলেছি অলরেডি, তাও একটু মনে করে দিই। ফিল্ড তো আমরা বুঝছি, ফিল্ড, তারপরে হচ্ছে আমাদের কি ছিল, টেবিলগুলো কই, আমার স্লাইড টেবিলটা ওটা লাগতেছে, একটু ওয়েট করো একটু। আচ্ছা, ফিল্ড কি, আরেকটা হচ্ছিল তোমার রেকর্ড কি। হ্যাঁ, ওকে, এটা যদি একটা ডেটা টেবিল হয়, এখানে আমরা সাধারণত টেবিলগুলো চিন্তা করি একটা কিছু কলাম থাকে, কিছু রো থাকে। এইচটিএমএল এ কিন্তু বক্স আকারে চিন্তা করা হয়, তোমাদের যদি মনে থাকে যে প্রত্যেকটা বক্স আকারে কনসিডার করে তোমার কোডিংটা করা হয়। তো ওই বক্সটাকে আসলে ফিল্ড বলা হয়, এখানেও সেই একইভাবে কনসিডার করে, এটা হচ্ছে একটা ফিল্ড। মনে করো এখানে রোল নাম্বার আছে, রোল, হ্যাঁ, এখানে আছে নেম, এখানে আছে মনে করো ক্লাস, কোন ক্লাসের স্টুডেন্ট সে, হ্যাঁ। তো এই বা ফিল্ড গুলো বা হেডিং গুলো না? না, হেডিং গুলো না, ফিল্ড হচ্ছে প্রত্যেকটা ইউনিক বক্স হচ্ছে একটা ফিল্ড। এটা একটা ফিল্ড, মনে করো এখানে 10 নাম্বার হলো, এটা হচ্ছে একটা নাম লিখলাম, মনে করো এই একজনের নাম, সে ক্লাস 1 এ পড়ে, তাহলে প্রত্যেকটা বক্স, এই যে চার কোণা একটা বক্স, এগুলো হচ্ছে একটা ফিল্ড বলতে পারো। ঠিক আছে, এইগুলোকে এক একটা ফিল্ড বা বক্স আকারে চিন্তা করতে পারো। কলাম হেডিং হিসেবে থাকে একটা পড়ছিলাম একদিনে। সেটা সেটা এইচটিএমএল এ বসে টোটালি মিশাইতে চাও, মিশাইও না, ওটা আলাদা কনসেপ্ট, বাট এইটা এই কারণে উদাহরণটা দিলাম, এই জায়গাটাতে কনসেপ্টটা কিছুটা সেম। ওটা পড়ছিলাম আমরা টেবিল হেডিং, সেটার সাথে এখানে কোনো সম্পর্ক নাই, টিএইচ ট্যাগ দিয়ে বলেছিলাম এই রোল নাম্বারটাকে। তো এখন এরকম যখন একটা ফিল্ডে এরকম একটা রোকে আমরা সিলেক্ট করি, তখন সেটাকে বলা হয় একটা রেকর্ড। কারণ কি, ধরো এখানে আছে রোল নাম্বার 2, তার নাম মনে করে হচ্ছে হাসান, এবং তার সে হচ্ছে মনে করো ক্লাস 11 স্টুডেন্ট। তাহলে আমি কি এই একটা রো থেকে আমি একজনের ইনফরমেশন পেয়ে গেলাম, দ্যাটস এটাকে বলা হয় আমাদের রেকর্ড। ঠিক একইভাবে প্রত্যেকটা ফিল্ড যখন একই ক্যাটাগরির হয়, ধরো এই টোটাল ফিল্ড, এই যে কলামটা আছে এটাকে আমরা কলাম বলবো না, এটা হচ্ছে একই ক্যাটাগরির ফিল্ড, এখানে শুধু রোল নাম্বারই আছে, এটা আবার একই ক্যাটাগরির ফিল্ড, এখানে সকল কিছু শুধু নামই আছে প্রত্যেকটা স্টুডেন্টের। তো এই কনসেপ্টগুলো যখন আরেকটু পড়বো তখনই বিল্ড হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এই যে আমি একটা ডাটা টেবিল তৈরি করলাম, এটা কি কারণে তৈরি করছি, এমনি এমনি তো আমি ছবি আঁকার জন্য এটা করি নাই, তাই না? তো এটা আমি করছি হচ্ছে কিছু স্টুডেন্টের নাম, রোল নাম্বার, ক্লাস, মোবাইল নাম্বার, ঠিকানা এগুলো রাখার জন্য। তাহলে টেবিলটার মেইন পারপাসটা কি, মেইন কাজটা কি, কি সার্ভ করতেছে এই টেবিলটা, এই টেবিলটা এটা সার্ভ করতেছে ছাত্রদের, স্টুডেন্টদের ইনফরমেশন সংরক্ষণ করা। তো এই কনসেপ্টটাকে বলা হয় এনটিটি। এনটিটি মানে হচ্ছে এই টেবিলটার পরিচয়, এই টেবিলটা কি কাজে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এখন শুধু শুনে রাখো, একটু পরে যখন ডিটেইলসে যাবো তখন বুঝতে পারবা। এই টার্মিনোলজিগুলো ক নাম্বারের কোশ্চেন অনেক সময় আসে, অবজেক্টিভ অনেক সময় আসে, যে এনটিটি কি। ঠিক আছে, তো ও আচ্ছা, আমি সব মুছে ফেললাম, সরি, একটু দেখি তো না। হ্যাঁ, এখন আমরা আলোচনা করছিলাম প্রথম ক্লাসে প্রাইমারি কি ফিল্ড সম্পর্কে। ধরো একটা ক্লাসে, মনে করো এটা আসলে ক্লাস না, এটা মনে করো যে ক্লাস 1 এর ডেটা টেবিল, ধরে নাও এটা হচ্ছে ক্লাস 11 এর ডেটা টেবিল। হ্যাঁ, এখানে মনে করো যে ক্লাস না, এখানে মনে করো যে মোবাইল নাম্বার দেওয়া আছে এমএন। হ্যাঁ, এমএন মানে হচ্ছে মোবাইল নাম্বার, ধরে নাও এখানে মনে করো কিছু একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, কিছু একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। আচ্ছা,
তাহলে একটা ক্লাসে কিন্তু একই নামের 2 জন বা 3 জন থাকতেই পারে, কিন্তু কোনো দুইটা স্টুডেন্টের রোল নাম্বার কি এক হয়? হয় না। না। তাহলে আমি রোল নাম্বার কলামটা দ্বারা কি একটা স্টুডেন্টকে ইউনিকলি ফাইন্ড আউট করতে পারবো না। ইউনিকলি মানে হচ্ছে এককভাবে। রোল নাম্বার 5 শুধু একজনই আছে। হোক তার নাম হাসান, রোল নাম্বার 6 যে আছে তার নামও হয়তোবা হাসান। তাতে আমার আসা যায় না। রোল নাম্বার 5 এর যে হাসান আর রোল নাম্বার 6 এর যে হাসান তারা দুজন কিন্তু ভিন্ন মানুষ। অর্থাৎ আমি রোল নাম্বার এই ফিল্ডটা দ্বারা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিকলি ডিফাইন করতে পারি। তো এই ধরনের ফিল্ড মানে এই ফিল্ডকে বলা হয় প্রাইমারি কি ফিল্ড বা প্রাইমারি কি। প্রাইমারি কির কাজই হচ্ছে কোনো একটা রেকর্ডকে, এগুলো তো একটা রেকর্ড তাই না, এক একটা রেকর্ড একজনের ইনফরমেশন বহন করে। এক একটা রো কে আমরা একটা রেকর্ড বলছি এখানে, যেটা একটা স্টুডেন্টের সকল ইনফরমেশন ক্যারি করে। তাহলে এই যে রেকর্ডের যে কয়েকটা কলামের মতো বলতেছি যেগুলোকে আমরা কি ফিল্ড বলে ডাকি, তার মধ্যে রোল নাম্বারটা হচ্ছে ইউনিকলি কোনো একটা রেকর্ডকে ইউনিকলি ডিফাইন করা যায়। দ্যাটস ওয়াই রোল নাম্বারটাকে আমরা বলি প্রাইমারি কি ফিল্ড। ওকে, তো এই হচ্ছে কি ফিল্ডের মেইন কনসেপ্ট। এখন কি ফিল্ড হয় তিন প্রকার। কি ফিল্ড হয় আমাদের তিন প্রকার। কি কি ছিল একটু দেখি। হ্যাঁ, প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি, আর একটা হচ্ছে ফরেন কি। ওকে, এখন প্রাইমারি কি ফিল্ডটা তো বুঝতেই পারলাম, রোল নাম্বার একটা প্রাইমারি কি হতে পারে। আবার মোবাইল নাম্বার কিন্তু একটা প্রাইমারি কি ফিল্ড হতে পারে, কারণ কোনো দুজন মানুষের মোবাইল নাম্বার কিন্তু কখনোই এক হইতে পারে না। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি যে মোবাইল নাম্বার অনেক ক্ষেত্রে ইউনিক আইডি হয়, মানে কি প্রাইমারি কি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই জন্য তোমার অনেক জায়গাতে কোনো সিরিয়াল দিতে গেলে কোনো কাজ করতে গেলে মোবাইল নাম্বার ইনপুট নেয়, কারণ কি জানো, মোবাইল নাম্বারটা ইউনিক হবে, নামটা ম্যাচ করবে না হাসপাতালগুলোতে সিরিয়ালের জন্য। সেখানে তুমি ইউনিকলি কোনো একটা মানুষকে ডিফাইন করা যায়। কিন্তু ধরো একই ক্লাসে একটা স্পেসিফিক ক্লাস মনে করো যে, বা একটা স্কুলের, এটা ধরো এখন একটা স্কুলের, এটা কোনো ক্লাসের ডাটা টেবিল না। হ্যাঁ, এখানে হচ্ছে আমার প্রত্যেকটা স্টুডেন্টের নাম দেয়া আছে, অ্যাড্রেস দেয়া আছে, হ্যাঁ, মোবাইল নাম্বার দেওয়া আছে, প্যারেন্টস এর মোবাইল নাম্বার। কার মোবাইল নাম্বার? প্যারেন্টস এর। আমি এটা একটু মুছে পিএম লিখি, প্রাইম মিনিস্টার না কিন্তু, প্যারেন্টস মোবাইল নাম্বার মানে তার অভিভাবকের মোবাইল নাম্বার। ঠিক আছে, এখানে মনে করো অ্যাড্রেস দেওয়া আছে। এখন মনে করো প্রথম স্টুডেন্ট নাম হচ্ছে এইস, তার বাসা হচ্ছে মনে করো কিছু একটা, ফোন নাম্বার মনে করো 0111, এটাই মনে করো ফোন নাম্বার। এটা মনে করো অন্য একটা কিছু। পরে আরেকজন স্টুডেন্ট আছে, তার নাম হচ্ছে মনে করো এস, না হ্যাঁ ধরো এস, মনে করো ওর একটা বাসার অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার কিছু একটা দেওয়া আছে 023। হ্যাঁ, এরপরে মনে করো আসছে হচ্ছে মনে করো যে জি আর এইচ হচ্ছে আপন ভাই বোন, তাহলে তাদের উভয়ের মোবাইল নাম্বার কি সেম হবে না? সেম। সেম। এখন এখানে তো ক্লাসও দেওয়া নাই, আবার এই ডেটা টেবিলে আবার রোল নাম্বারও আমরা রাখি নাই। তাহলে এই নাম আবার নাম কিন্তু আবার ম্যাচও করতে পারে। মনে করো এখানে আরেকজন স্টুডেন্ট আছে এইচ, সে আবার হচ্ছে এইচ এর নাম হাসান, মনে করো এইচ মনে করো যে হোসেন, বা একই নামের দুজন, বা একই নামের দুজনই হাসান, সে আবার অন্য একটা পরিবার থেকে আসছে, তার ফোন নাম্বার মনে করো 023। তাহলে দেখো, এই নাম্বার ফিল্ড ইউজ করে কি আমি ইউনিকলি একটা রেকর্ডকে ডিফাইন করতে পারতেছি না, কারণ একই নামের দুজন হইতেই পারে। তাহলে আমি চিন্তা করি মোবাইল নাম্বার দিয়ে আমি ইউনিক কি ডিফাইন করব। কিন্তু মোবাইল নাম্বার একটা সমস্যা কি দেখা গেছে, এই এইচ আর জি যে দুজন আপন ভাই বোন, তাদের উভয়ের বাবা মার নাম্বার এক। তাহলে শুধু মোবাইল নাম্বার দিয়ে কি আমি যে কোনো একজনকে ডিফাইন করতে পারতেছি ইউনিকলি? না, হয় না। কিন্তু দুজন ভাই বোনের কি একই নাম হওয়া সম্ভব? না। কখনোই না। না। তাহলে আমি যদি প্রাইমারি কি ফিল্ড হিসেবে এটা ইউজ করি যে নাম এবং ফোন নাম্বার, প্যারেন্টস এর মোবাইল নাম্বার, তাহলে ইউনিকলি হয়ে যায় না? কারণ একই ফ্যামিলির দুইটা ছেলে আসলে তাদের নাম তো ভিন্ন হবে। অর্থাৎ মোবাইল নাম্বার এবং নাম এই দুইটাকে ইউজ করে কি আমি একটা রেকর্ডকে ইউনিকলি ডিফাইন করতে পারি না? আবার হ্যাঁ, বলছি, ভাইয়া। হ্যাঁ, এই টাইপের কি ফিল্ডকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। যেসব ডেটা টেবিলে যে কোনো একটা ফিল্ডকে ইউজ করে আমরা প্রাইমারি কি ব্যবহার করতে পারি না, তখন হচ্ছে আমাদের এরকম কম্পোজিট কি ফিল্ড ইউজ করতে হয়। খেয়াল করে দেখো যে দুইজনের নাম সেম, এখানে একজনের নাম হাসান আর একজনের নাম মনে করে হাসান, কিন্তু তারা ভিন্ন পরিবার থেকে আসছে, তাহলে অবশ্যই তাদের বাবা মার মোবাইল নাম্বার এক হবে না। তাহলেও কিন্তু আমি এই ফোন নাম্বার এবং এই হাসান দ্বারা কিন্তু আমি এই হাসানকে ডিফাইন করতে পারছি। আবার এই হাসানকে ডিফাইন করতে চাইলে এই ফোন নাম্বার এবং এই নাম হাসান হইলে আমি সেই মানুষটাকে ডিফাইন করতে পারতেছি। আবার ফোন নাম্বার এক হইলেও নাম যেহেতু মনে করো যে জি, তাহলে তাকেও কিন্তু আমি আলাদাভাবে ডিফাইন করতে পারতেছি। আমরা কি বুঝতে পারলাম যে কম্পোজিট প্রাইমারি কি কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, ভাইয়া। ওকে, এখন যদি পরীক্ষায় উদ্দীপকে আসে এই ধরনের কোনো একটা কনসেপ্ট দিয়ে,
সেটা হইতে পারে স্টুডেন্ট মোবাইল নাম্বার, হইতে পারে তোমার কাস্টমার মোবাইল নাম্বার, হইতেই পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে ফরেন কি। ফরেন কিটা হচ্ছে ধরো দুইটা ডেটা টেবিল আছে। আচ্ছা, এটা আমি পরের স্লাইড উদাহরণ আছে না আঁকলাম, হ্যাঁ, কারণ আগের পরে করতে সময় চলে যাচ্ছে অনেক। এই যে এই টেবিলটাতে খুব সুন্দর করে দেওয়া আছে, খেয়াল করো, বড় করে দেওয়া যায় না। স্টুডেন্টের রেজাল্ট টেবিল, এটা হচ্ছে রেজাল্টের টেবিল। কম্পোজিট মেমরি কি দেখো, টোটাল যতগুলো স্টুডেন্ট আছে তাদের এখন এক নাম্বার রোল তো বিভিন্ন ক্লাসের থাকতেই পারে, বিভিন্ন ক্লাসের মনে করে ক্লাসটা দেওয়া নাই, তো শিক্ষাবর্ষ 10 দেওয়া হলো 13 14 13 14 13 14 13 14 বিজ্ঞান বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা রোল নাম্বার 1 রোল নাম্বার 1 রোল নাম্বার 1। তো এখানে তোমার কম্পোজিট প্রাইমারি কি হিসেবে কি ইউজ করছে, শিক্ষাবর্ষ এবং রোল নাম্বার, কিন্তু আসলে এটা কি ইউনিকলি ডিফাইন করা গেছে, একটু ভুল আছে, হয়নি। এখানে বিভাগটাকেও লাগবে, কারণ প্রত্যেকে 13 14 শিক্ষাবর্ষের স্টুডেন্ট, প্রত্যেকের রোল নাম্বারই এক, তাহলে শুধু স্বামীকে কি আমি আলাদা করতে পারতেছি দুটো জিনিস দ্বারা? পারতেছি না। শুধু জামিকে আমরা পারতেছি না, শুধু জাফরিনকে আমরা পারতেছি না, মানে এখানে একটু ভুল হয়েছে, বইয়ের ভুল এটা। আমি আসলে বই থেকে সরাসরি না দেখে স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা তো এগুলো উদাহরণ দিচ্ছি, এগুলো নিয়ে আর আমি কনফিউশন বাড়াইতে চাই না। আমরা এটা দেখবো, ফরেন কি দেখবো। দেখো, এই হচ্ছে একটা ডাটা টেবিল, ছাত্রদের তথ্য, এখানে রোল নাম্বার দেওয়া আছে এবং নাম দেওয়া আছে, সেকশন দেওয়া আছে। প্রাইমারি কিটা এখানে নাম নাই, এটা এই পর্যন্ত আছে, তীর চিহ্নটা একটু ভুল আছে, সেটা হচ্ছে রোল নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি। ঠিক রেজাল্ট টেবিলে দেখো, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে, প্রাপ্ত মার্কস দেওয়া আছে, কিন্তু এই টেবিলের প্রাইমারি কি হিসাবে ইউজ করা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার কখনো দুইজন ছাত্রের এক হইতে পারে না, এটুকু বুঝতে পারছি। খেয়াল করে দেখো যে এই টেবিলে যেটা ছিল আমাদের প্রাইমারি কি, এই টেবিলে এসে সেটা একটা সাধারণ কি হিসাবে ইউজ হয়েছে, সাধারণ একটা কি ফিল্ড, মানে এই সেম টেবিলের রোটাই বা কলামটাই, কলাম যদি বলি সহজ ভাষায়, তাহলে সেটা এখানে আছে, কিন্তু এটা কি এই টেবিলের প্রাইমারি কি? এই রোলটা এই টেবিলের প্রাইমারি কি, কিন্তু এই টেবিলের কিন্তু প্রাইমারি কি না। দ্যাটস ওয়াই এই কলামটাকে বলি আমরা ফরেন কি। এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে আমাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটা, অর্থাৎ কোনো একটা টেবিলের কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটা টেবিলের সাধারণ কি ফিল্ড হিসাবে ইউজ করা হয়, সেটাকে আমরা বলি ফরেন কি ফিল্ড। বুঝতে পারছি? হ্যাঁ ওকে, ডান, শেষ, এগুলো নিয়ে আর কথা বলবো না। ডাটাবেজ রিলেশনশিপে আমরা পড়েছিলাম হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ওয়ান, ম্যানি টু ম্যানি। আচ্ছা, এখানে বলে রাখি ডাটাবেজ রিলেশনশিপ এক এক বই এক এক রকম দেওয়া, কোনো বইয়ে 4 ধরনের দেওয়া, কোনো বইয়ে 3 ধরনের দেওয়া। সাধারণত আমার মতে এটি 3 ধরনেরই হওয়া উচিত। কিভাবে সেটা আমি পড়ানোর সময় বুঝিয়ে দিব হালকা করে। আমি আবার একটু রিপিট করতেছি, এগুলো যদিও গত ক্লাসে পড়ানো হয়ে গেছে। প্রায় বইতে যেটা করে, ওয়ান টু ম্যানি এবং ম্যানি টু ওয়ান এই দুটাকে এক হিসাবে কনসিডার করে, এবং এটাই স্বাভাবিক। ওয়ান টু ম্যানি, ম্যানি টু ওয়ান এটা একই জিনিস, জাস্ট সাইড পরিবর্তন করে। অনেক সময় ওয়ানটা লেফট হ্যান্ড সাইড লেফটে থাকে, রাইটটা মনে করে রাইটে আছে, আবার এটা আবার ইন্টারচেঞ্জ হতে পারে, তারা সেটাকে না দেখে তারা এটাকে দুইটাকে আলাদা ভাগ করে ফেলছে। তো প্রায় বইয়ে এটা তিনটাই দেখানো হয়, ঠিক আছে, কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। 4 প্রকার না 3 প্রকার, বই আসলে তোমরা 3 প্রকার দিতে পারো, যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ম্যানি, শেষ। কারণ ওয়ান টু ম্যানি বা ম্যানি টু ওয়ান, ওয়ান টু ম্যানি বেসিক্যালি সেম থিংস, ম্যানি টু ওয়ান বেসিক্যালি সেম থিংস। আচ্ছা, আমরা একটু পরে দেখতেছি। এইখানে আমরা কি পড়েছিলাম, আচ্ছা, ওকে, খেয়াল করো, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে টিচার্স টেবিল এবং টিচার্স নেম। এটা হচ্ছে একটা ডাটা টেবিল, টিচার্স টেবিল এবং টিচার্স নেম। প্রত্যেকটা টিচারের একটা আইডি দেওয়া আছে এবং তাদের নাম দেওয়া আছে। এটা হচ্ছে একটা কোর্স টেবিল। কোর্স টেবিল হচ্ছে কোন টিচার কোন কোন কোর্স নেয়, কোন কোন ক্লাস নেয় সে। তাহলে খেয়াল করে দেখো, এই টেবিলের টিচার্স আইডি হচ্ছে T001, তার নাম হচ্ছে রেজা আনুর। এই টেবিলের 001 কি কোর্স নেয়, কোর্স কোড হচ্ছে C001 এবং কোর্সের নাম হচ্ছে ফিজিক্স। এখন T001 রেজানুর এই টেবিলে কি দ্বিতীয়বার ব্যবহার করা হয়েছে? হয় নাই। এখন আমি যদি এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে দেখো এটার সাথে শুধু এটারই সম্পর্ক আছে, আর কোনো সম্পর্ক নাই। ঠিক তেমনি ভাবে টিচার 002 তারও সম্পর্ক হচ্ছে এই টেবিলের একটা রেকর্ডের সাথে এই টেবিলের একটা রেকর্ড, এই টেবিলের একটা রেকর্ডের সাথে এই টেবিলের একটা রেকর্ড। তাই যখন দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক এরকম ওয়ান টু ওয়ান হয়, সেটাকে বলি আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ইন শর্টে আমি বলছি যে এই টেবিলে যে পার্সনটা একবারই আসছে, যে রেকর্ডটা, এটা তো একটা রেকর্ড, তাই না? এই রেকর্ডটাও কিন্তু এই টেবিলেও একবারই আছে, কিন্তু তার কিন্তু ডিফারেন্ট ইনফরমেশন ক্যারি করতেছে। এই T001 রেজানুল সাহেব, এখানে তার আইডি এবং নাম দেওয়া আছে। T001 রেজানুল সাহেব শুধু ফিজিক্স নেন, সেটা একবারই বলা আছে।
যদি সে ম্যাথ নিত, একই পার্সন ফিজিক্স ম্যাথ নিত, তাহলে কিন্তু 1 টু 1 রিলেশনশিপ হইতো না। আচ্ছা, একটু পরে বুঝবা, খুব ডিটেইলসে যেতে পারতেছি না, সময় লেগে যাবে অনেক। এরপরে আমরা চলে যাই ম্যানি টু 1 টু ম্যানিতে। এইখানে সে একই কাহিনীটা করছে, 1 টু ম্যানিতে কিরকম করছে খেয়াল করো। একটু আগে আমরা দেখলাম যে একটা টিচার একটা কোর্স নেয়, দুইটা কোর্স নেয় না। এখানে এসে আমরা আবার দেখতেছি যে টিচার 001 সে ফিজিক্স ক্লাসও নেয়, আবার ম্যাথ ক্লাসও নেয়। খেয়াল করে দেখো, কোর্স 1 হচ্ছে ফিজিক্স, কোর্স 2 হচ্ছে ম্যাথমেটিক্স। হ্যাঁ, এই কোর্স 1 ও নেয় T001, অর্থাৎ রেজানুল স্যার। কোর্স 2 যেটা ম্যাথমেটিক্স, সেটাও নেয় T001, অর্থাৎ রেজানুল স্যার। তাহলে কি এই টেবিলে কিন্তু T001 একবারই আছে, কিন্তু এই টেবিলে কি 001 একবার আছে? না, দুইবার আছে। অর্থাৎ এই টেবিলের একটা রেকর্ডের সাথে এই টেবিলের দুইটা রেকর্ডের সম্পর্ক, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি 1 টু মেনি রিলেশনশিপ। ঠিক তেমনি ভাবে আমি যদি দেখি, খেয়াল করে দেখো, T003 রাজ্জাক স্যার শুধু ইংলিশে নেন, আর কোনো কোর্স নেন না। T004 বাঁধন স্যার, সে শুধু বায়োলজি ক্লাসে নেন, আর কিছু নেন না। কিন্তু দেখা যাচ্ছে যে একটা রেকর্ড, এই টেবিলের একটা কলামের সাথে এই টেবিলের দুইটা কলাম সামহাও মিলে গেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 1 টু মেনি রিলেশনশিপ, যেটা কিন্তু একটু আগের স্লাইডে ছিল না, 1 টু 1 এ ছিল না, যে একটা টিচার একটা কোর্সই নিচ্ছে। এখানে একটা টিচার একটা কোর্স নেওয়াটা ফ্যাক্টরের চাইতে বড় কথা হচ্ছে আমাদের যে সম্পর্কটা টেবিলগুলোর মধ্যে কিরকম। এটা স্টুডেন্ট টেবিল না হয়ে হতে পারে, সরি টিচার্স টেবিল না হতে পারে স্টুডেন্ট টেবিল। আমি কি এটাকে আরেকটু এক্সপ্লেইন করবো না বুঝতে পারছো? মনে বুঝতে পড়ছে? পারছো? আচ্ছা, সাদিয়া কি সেটা বুঝতে পারছো? হ্যাঁ এটা বুঝতে পারছি। আচ্ছা, তুমি আগের ভিডিওটা দেখো, ওখানে আমি অনেক সুন্দর করে এক্সপ্লেইন করছি স্টুডেন্টদের মধ্যে সম্পর্কগুলো দিয়ে। হুম, এখন এই যে 1 টু ম্যানি, আর একটা হচ্ছে ম্যানি টু 1। ম্যানি টু 1 কিছুই না, দেখো এই টেবিলটাকে সে বাম পাশে শিফট করছে এবং এই টেবিলটাকে সে ডান পাশে শিফট করছে, দ্যাটস ইট। তাহলে দেখো তো T001, আচ্ছা দাঁড়াও, শিফট করে না, এটা অন্যভাবে করছে, কিন্তু এটাও বলা যায়। দেখো, রেজানুল স্যার, এখানে দেখো বলছে ফিজিক্স, ম্যাথমেটিক্স। আচ্ছা, এটাকে আমি যদি ধরো এই টেবিল, এটা বাদ দাও, এই ছবিটা বাদ দাও, এই ছবিটার কথা চিন্তা করো, যে এই টেবিলটাকে আমি বাম পাশে নিলাম, এই টেবিলটাকে আমি ডান পাশে নিলাম, তাহলে কি হবে? যে এই টেবিলের যে দুইটা ম্যাথমেটিক্স এবং ফিজিক্স, এই দুটো কি, ধরো এই টেবিলটা এখন এই পাশে শিফট হয়ে গেছে, তাহলে কি হবে? এই টেবিলের দুইটা কি এই টেবিলের একটার সাথে লিংক আপ হবে না? দুইজন, হ্যাঁ, তাহলে দুইটা ক্লাস একজন। হ্যাঁ, দুইটা ক্লাস একজন নিচ্ছে, গুড। তাহলে সেটাই হবে হচ্ছে ম্যানি টু ওয়ান রিলেশনশিপ। এইটা আবার এই পাশের চিত্রে একটু অন্যভাবে দেখানো হয়েছে, আমি সেটা একটু বলে দিই যেহেতু কথা বললামই। দেখো, এখানে সেইম ভাবে টিচার আইডি, টিচারের নাম এবং কোর্স আইডি দেওয়া আছে, এখানে কোর্স কোড দেওয়া আছে। কোর্স কোড কি? কোর্স কোড 1 হচ্ছে ফিজিক্স, কোর্স কোড 2 হচ্ছে ম্যাথমেটিক্স, কোর্স কোড 3 হচ্ছে ইংলিশ, কোর্স কোড 4 হচ্ছে বায়োলজি। এখন টিচার 1 নেয় হচ্ছে কোর্স 1, টিচার 2 সেও নেয় কোর্স 2, টিচার 3 সেও নেয় কোর্স 1, টিচার 4 সেও নেয় কোর্স 4। খেয়াল করে দেখো, কোর্স 1 কয়জন টিচার নেয়? দুজন টিচার নেয় না? কোর্স 1 এই টেবিলে কয়টা আছে? একটা আছে, একটা। কিন্তু এই টেবিলে কিন্তু কোর্স 1টা দুইবার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যদি আমি এটাকে রিলেশন লিংক আপ করতে চাই, যদি আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতে চাই, তাহলে এটা হচ্ছে কোর্স 1, আবার এটাও কোর্স 1। তাহলে এই টেবিলের দুইটার সাথে এই টেবিলের একটা সম্পর্ক। এখন সেটা দুইটাই কি হইতে হবে? না, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একাধিক হতে পারে। এক কথায় একের অধিক হইলেই সেটা হয়ে যাবে। খেয়াল করে দেখো, এই পাশের দুইটার সাথে এই পাশের একটা সম্পর্ক, দ্যাটস এটাকে বলা হয় ম্যানি টু ওয়ান, জাস্ট সাইড চেঞ্জ। একটু আগে যে উদাহরণ দিলাম, দুইটা উদাহরণ সেমই, জাস্ট দুইটা আলাদা টপিক নিয়ে বলা হয়েছে। বুঝতে পারছি? জি বুঝতে পারছি। ওকে, পড়াশোনা না করলে সব ভুলে যাবা, সো একটু পড়বা। আর ম্যানি টু ম্যানিটা কিরকম? ম্যানি টু ম্যানিটা হচ্ছে তোমার, খেয়াল করে দেখো যে এইটা হচ্ছে তোমার একটা টিচার্স টেবিল, যেখানে টিচার্স এর আইডি এবং টিচার্স নেম দেওয়া আছে, এটা হচ্ছে কোর্স টেবিল। তো টিচার্স টেবিল প্রত্যেকটা টিচারের নাম দেওয়া আছে, হ্যাঁ, প্রত্যেকটা টিচারের আইডি দেওয়া আছে, আবার কোর্স টেবিল হচ্ছে কোর্সের আইডি দেওয়া আছে এবং কোর্সের নাম দেওয়া আছে। এখন আমি যদি রুটিন টেবিলে যাই, সেখানে দেখতে পাচ্ছি টিচার 001 কোর্স 2 নাই, টিচার 001 কোর্স 4 নাই, তাহলে টিচার 001 এর সাথে এটার কি সম্পর্ক? 1 টু মেনি। অন দ্য আদার হ্যান্ড এটার সাথে কিরকম সম্পর্ক দেখো, কোর্স 1 আবার কয়জনে নেয়? কোর্স 1 আবার এখানে দুইজনে নেয়, টিচার 2ও নেয়, টিচার 4ও নেয়। এই ধরনের রিলেশনশিপকে বলা হয় ম্যানি টু ম্যানি। এটা আসলে তিনটা টেবিলের মধ্যে দেখানো হয়েছে, আমি যদি দুইটা টেবিলের মধ্যে দেখাই তাহলে কিরকম হয় বুঝতে সহজ হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে,
স্টুডেন্ট 1 মনে করো সে হচ্ছে এস, স্টুডেন্ট 2 সে হচ্ছে এইচ, ঠিক আছে? এখন স্টুডেন্ট 1 সে সে তোমার মনে করো যে ফিজিক্স নিছে, সে মনে করো যে ম্যাথ নিছে আর হচ্ছে বায়োলজি নিছে, ম্যাথ বায়োলজি কম্পিউটার আইসিটি মনে করো কয়টা সাবজেক্ট নিছে। এখন সায়েন্স আমরা জানি আমাদের একটা অপশনাল থাকে, আমরা ম্যাথমেটিক্স বা বায়োলজির পরিবর্তে কম্পিউটার বা কোন অন্য পৌরনীতি বা কিছু একটা নিতে পারি ইন্টারমিডিয়েটে। তাহলে দেখো ম্যান্ডেটরি না যে স্টুডেন্ট একে 4টা সাবজেক্ট নিতে হবে, সে যে কোনো 3টা সাবজেক্ট নিতে পারবে। আবার স্টুডেন্ট 2 কিন্তু যে কোনো 3টা সাবজেক্ট নিতে পারে। খেয়াল করে দেখো সাবজেক্ট 1 স্টুডেন্ট 1 নিছে, স্টুডেন্ট 2 নিছে, তাই না? সাবজেক্ট 1 কে কে নিচ্ছে? স্টুডেন্ট 1 নিয়েছে, স্টুডেন্ট 2 নিয়েছে, ঠিক আছে? আবার খেয়াল করে দেখো স্টুডেন্ট 1 সাবজেক্ট 1ও নিয়েছে, সাবজেক্ট 2ও নিয়েছে। অর্থাৎ এইটা যদি একটা ডেটা টেবিল হয় এবং এটা যদি আরেকটা ডেটা টেবিল হয়, তাহলে এইটার রেকর্ডের সাথে এখানে মনে করে একটা রেকর্ড, এটা মনে করে একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই একটা রেকর্ডের সাথে এই টেবিলের 2টা রেকর্ডের মিল পাওয়া যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রেকর্ডের এই টেবিলের 2টা রেকর্ডের সাথে এই টেবিলের একটার মিল পাওয়া যাচ্ছে। তাহলে উভয় পাশ থেকে কি ওয়ান টু মেনি হচ্ছে না? এই টেবিলের পার্সপেক্টিভে এটা হচ্ছে ওয়ান টু মেনি টাইপের, যদি এই আর এটা বাদ দেই। আবার এই টেবিলের পার্সপেক্টিভে কিন্তু ওয়ান টু মেনি হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের রিলেশনশিপকে বলা হয় মেনি টু মেনি। বুঝতে পারছি? জি ভাই। সাদিয়া কি কষ্ট হচ্ছে আপু? না ভাইয়া, হইলে বইলো, প্রথম সমস্যা নেই। ক্লাস প্রথম ক্লাসে হালকা বুঝাইছিলেন না, এই জন্য বুঝতে পারছি। গুড, তাহলে আগের ক্লাসে দেখলে তো একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? আচ্ছা, এবার আজকের টপিকে আমরা শুরু করি, সেটা হচ্ছে রিলেশনশিপ ডিগ্রি। এই টপিকগুলো অনেক বই বাদ দেওয়া হয়েছে রিলেশনশিপ ডিগ্রি, বাট আমরা যখন পড়তাম তখন এটা অনেক ইম্পর্টেন্ট টপিক ছিল। বর্তমানে এটা অনেক বই বাদ দিয়ে দিয়েছে, তাই খুব বেশি ফোকাস করব না। বাট বাই চান্স যদি আসে সেই রিস্কটা কমানোর জন্য আমি একটু পড়াই দিব। ঠিক আছে? এতক্ষণ আমরা পড়তেছিলাম যে রিলেশনশিপের ধরনটা কিরকম। এখানে আরেকটা নতুন টার্ম হচ্ছে রিলেশনশিপ ডিগ্রি। ডিগ্রিটা আসলে কিছুই না, এটা আরেকটা থিওরিটিক্যাল কনসেপ্ট। সেটা হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক কি। এইটার পরিবর্তে আমরা একটা টেবিল মনে করি, এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল। এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, হ্যাঁ? এখানে কিছু ছাত্রদের নাম আছে, এখানে কিছু ছাত্রদের নাম আছে। তো এটা হচ্ছে স্টুডেন্ট নেম, এটা হচ্ছে রোল নাম্বার, এটা হচ্ছে তাদের মনে করো অ্যাড্রেস, বাসা, হ্যাঁ? আর এটা হচ্ছে ফ্রেন্ড লিস্ট। মানে বুঝছো যে একটা স্টুডেন্টের তো সবাই সবার ফ্রেন্ড, ক্লাসমেট, কিন্তু সবাই কিন্তু সবার ফ্রেন্ড হয় না, তাই না? প্রত্যেক কিন্তু প্রত্যেকের ক্লাসমেট, কিন্তু সবাই কিন্তু সবার ফ্রেন্ড হয় না, ভালো বন্ধু হয় না। তো এই টেবিলে একটা মজার ইন্টারেস্টিং টেবিল, যেটা টেবিলে কিনা ফ্রেন্ডদের নাম রাখা হয়েছে। মনে করো এটা হচ্ছে এ স্টুডেন্ট নাম, বি নামের স্টুডেন্ট, সি নামের স্টুডেন্ট, ডি নামের স্টুডেন্ট, রোল নাম্বার 1 2 3 4, ঠিক আছে? তো এ নাম্বারে এখানে মনে করো অ্যাড্রেস কিছু একটা দেয়া আছে, প্রত্যেকের অ্যাড্রেস। তো এর বন্ধু হচ্ছে রোল 2 এবং রোল 3। আবার সি এর বন্ধু হচ্ছে কে? শুধু রোল 1। বি এর বন্ধু হচ্ছে 1 এবং 4 মনে করো। আর 4 এর বন্ধু হচ্ছে মনে করো 3। তাহলে দেখো এই যে টেবিল, এই টেবিলের প্রত্যেকটা রেকর্ডের সাথে কি অন্য কারো একটা সম্পর্ক আছে না? এর সাথে সম্পর্ক আছে কি বি এবং সি এর। কেন? এই যে আমরা দেখতে পাচ্ছি যে এর বন্ধু হচ্ছে বিসি, এ বিসি একসাথে চলে অনেকটা, বুঝতেছি? কিন্তু এর ডির সাথে খুব বেশি ভালো খাতির নেই। আবার বির সাথে রোল নাম্বার 1 এর খুব ভালো বন্ধুত্ব, কিন্তু তার আবার এই রোল নাম্বার যে 4 তার সাথে কিছুটা বন্ধুত্ব আছে, খুব ভালো একটা না। ঠিক আছে? আবার খেয়াল করে দেখো সির সাথে কার মধ্যে বন্ধুত্ব আছে? সির সাথে হচ্ছে রোল নাম্বার 2 এর একটু বন্ধুত্ব আছে, রোল নাম্বার মানে 4 এর মনে করো কিছুটা বন্ধুত্ব আছে, ধরো কথার কথা, বা 1 এর বন্ধুত্ব আছে। তাহলে এই যে প্রত্যেকের সাথে কিন্তু প্রত্যেকের বন্ধুত্ব নাই। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই টেবিলের মধ্যে প্রত্যেকটা রেকর্ডের নিজেদের মধ্যে একটা সম্পর্ক আছে না? একটু আগে আমরা যেটা করলাম যে 2টা টেবিলের মাধ্যমে সম্পর্ক দেখাইছি, তাই না? এখানে আমরা 2টা টেবিলের মাধ্যমে সম্পর্ক দেখাইছি, ঠিক আছে? এতক্ষণ আমরা যা দেখাইছি সেটা ছিল 2টা টেবিলের মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা টেবিল নিজেদের মধ্যে সম্পর্ক, যেখানে ফ্রেন্ড নামক একটা কলাম এড করার পরে আমরা পাইছি। এটুকু কি বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, যখন একটা টেবিলের মাঝে কোনো একটা সম্পর্ক তৈরি হয় সেটাকে বলা হয় ইউনারি রিলেশনশিপ। এটার একটা উদাহরণ এখানে দিয়েছে, যদি উদাহরণটা খুব সুন্দর না, সেটা হচ্ছে বিয়ে। মানুষের নাম আছে, জন্ম আছে, পেশা আছে, জেন্ডার আছে। এখন বিয়ে কার সাথে হবে? মেইলের সাথে ফিমেইলের। তো সেটা তো মানুষ নামক ডেটাবেজেরই, তাই না? মানুষ নামক যে এন্টিটি মানে হচ্ছে পরিচয়টা কি? মানুষ একটা এন্টিটি, মানুষ একটা পরিচয়। তাহলে এন্টিটি একটা নতুন কনসেপ্ট বললাম, সেটা একটা পরিচয়। তাহলে আগে যে টেবিলগুলো বললাম সেগুলোর কি এন্টিটি ছিল না? অবশ্যই একটা এন্টিটি ছিল।
এই যে প্রত্যেকটা টেবিলের নাম বলতে পারো এইটা একটা এন্টিটি। যেমন এই যে টেবিলটা নিয়ে আমরা একটু আগে পড়াশোনা করছি যে টিচার্স আইডি, এই টেবিলের এন্টিটি কি বা পরিচয়টা কি? এই টেবিলের পরিচয়টা হচ্ছে এটা টিচার্স ইনফরমেশন। এই টেবিলটা শিক্ষকদের তথ্য বহন করে, শিক্ষকদের নাম এবং আইডি বহন করে। তাই এইটার এন্টিটিটা হচ্ছে টিচার্স ইনফরমেশন। অন দ্য আদার হ্যান্ড এই টেবিলের একটা নাম আছে। এই টেবিলে কি কাজ করে? টেবিলটা আমি ইচ্ছা মতো আসলে তৈরি করি না, শুধু তো করি না বসে বসে যে আমি সময় পাইছি আমি খাতা কলমে কিছু টেবিল আঁকলাম, আমরা গাছপালা আঁকবো, এগুলো তো আঁকবো না। তাহলে নিশ্চয়ই একটা পারপাস আছে, একটা কিছু সে সার্ভ করে। এই পারপাসটা কি? সেটা হচ্ছে কোর্সের ইনফরমেশন ক্যারি করা। কোর্সের আইডি কত, কোর্সের নাম কি, কোন টিচার নেয়, তাহলে এইটার এন্টিটি হচ্ছে কোর্স ইনফরমেশন। তো এই ধরনের বিষয়টাকে বলে এন্টিটি বা অস্তিত্বটা কি, কেন আমি ইউজ করতেছি। এগুলো খুব বেশি বুঝতে কষ্ট হলে বোঝার দরকার নেই, জাস্ট মনে রাখো। ঠিক আছে, এন্টিটিটা কি? যেটা বলছিলাম যে মানুষ, তাহলে মানুষ এবং মানুষ সেটা একই টেবিলের অন্তর্ভুক্ত, একই এন্টিটি, কিন্তু তাদের নিজের মধ্যে একটা সম্পর্ক হয়, সেটা বিয়ের মাধ্যমে। এই সম্পর্কটার নাম কি? সেটা ছিল বিয়ে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় রিলেশনশিপ। এখানে রিলেশনশিপটা কি বিয়ে? একটু আগে যে আমি রিলেশনশিপটা দেখাইছি সেটা কি ছিল? ফ্রেন্ডস। কারণ এই ফ্রেন্ডস কলমটা না থাকলে তো তাদের মাধ্যমে আর কোনো সম্পর্কই থাকতো না, তাই না? তাহলে এই যে একটু আগে স্টুডেন্ট টেবিলটা দেখাইছিলাম, একটা মজার একটা টেবিল যেখানে বন্ধুদের ইনফরমেশন আছে, সেটার রিলেশনশিপটা ছিল কি? ফ্রেন্ডশিপ। আচ্ছা, তাহলে এই ফ্রেন্ডশিপটা কিন্তু একটা টেবিলের মাধ্যমে সম্পর্ক স্থাপন করছে, দ্যাটস এটা ডিগ্রি 1 বা ইউনারি রিলেশনশিপ। এরপরে আমরা যাবো হচ্ছে ডিগ্রি 2 তে বা বাইনারি রিলেশনশিপ। একটু আগে আমরা যা পড়ছি সেটা ছিল আমাদের বাইনারি রিলেশনশিপ। বাইনারি কি? দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক বা দুইটা এন্টিটির মধ্যে সম্পর্ক। এখানে যে উদাহরণটা দিছে সেটা খেয়াল করে দেখো যে শিক্ষক, শিক্ষক কোন, তার নাম কি, কোন বিভাগের, ঠিকানা কি, অভিজ্ঞতা কি, সেটা দেওয়া আছে। আরেকটা হচ্ছে ছাত্র টেবিল, সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের নাম, শ্রেণী, ঠিকানা, রোল এগুলো দেওয়া আছে। তাদের উভয়ের মধ্যে সম্পর্কটা কি? শিক্ষাদান। তাহলে এই যে সম্পর্ক শিক্ষাদান, এটা কয়টা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে? দুইটা। কি কোন কোন টেবিল? শিক্ষক টেবিল এবং ছাত্র টেবিল। অ্যাকচুয়ালি যখন আমরা রিলেশনশিপ নিয়ে কথা বলি তখন এগুলোকে আমরা টেবিল বলি না, তখন এগুলোকে আমরা এন্টিটি নামে মানে তোমার ডেকে থাকি। তাহলে যখন দুইটা দুইটা এন্টিটির মাধ্যমে সম্পর্ক স্থাপন করে তখন সেই রিলেশনশিপকে বলা হয় বাইনারি রিলেশনশিপ। এখন শিক্ষাদান কি শিক্ষক শিক্ষককেই দিবে? এই শিক্ষক অন্য শিক্ষককে শিক্ষাদান করবে না? ছাত্রকে অন্য ছাত্রকে শিক্ষাদান করবে না? তাহলে এই সম্পর্কটা হচ্ছে বাইনারি রিলেশনশিপ, কারণ সে দুইজনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, দুইজনের মধ্যে দুইটা আলাদা আলাদা ক্যাটাগরির মধ্যে করে, আলাদা আলাদা এন্টিটির মধ্যে করে। ঠিক আছে, যেমনটা এখানে কিন্তু একটা এন্টিটির মধ্যে করছে, মানুষ একটা এন্টিটি ছিল, তার মধ্যে সেই বিবাহটাকে রিলেশনশিপ হিসেবে নিচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, ডিগ্রি 3 বা টার্নারি রিলেশনশিপ, দ্য ভেরি লাস্ট। ঠিক আছে, এটা কিরকম? ধরো আমার একটা ওয়্যার হাউস আছে, যে আমি একজন বিক্রেতা, মনে করো দারাজ, মনে করো দারাজ। দারাজ তোমরা ইউজ করছো কখনো? হ্যাঁ করছি ভাই। মার্কেট প্লেস, আমাদের বিভিন্ন এলাকায় মার্কেট থাকে না, নিউ মার্কেট, এই মার্কেট, সেই মার্কেটের মালিক থাকে একজন। সেই মালিক কি ব্যবসা করে? না, মালিক হচ্ছে দোকান ভাড়া দেয়, সেখানে বিক্রেতারা দোকান ভাড়া নিয়ে সে তার পণ্যটা বিক্রি করে। তাই দারাজটা হচ্ছে অনেকটা মার্কেট প্লেস। ঠিক আছে, অন দা আদার হ্যান্ড আমি পিকাবো এবং যে বিডি শপের কথা বললাম, ওরা হচ্ছে একটা দোকান, অনলাইন দোকান, এই জন্য ওটাকে বলা হয় অনলাইন শপ। আর দারাজকে বলা হয় অনলাইন মার্কেট প্লেস। এরকম মার্কেট প্লেস কি কি আছে? ই ভ্যালি আছে, আর অনেক আছে এরকম মার্কেট প্লেস, আমার এই মুহূর্তে নাম মনে নেই। ই ভ্যালি, দারাজ, পিকাবো একটা মার্কেট প্লেসের দিকে এখন যাচ্ছে, বাট ওদের সেলার গুলো সব ভেরিফাইড। আগে আগে পিকাবো শুধু অনলাইন শপ ছিল, কিন্তু বিডি শপ সহ এরকম আরো অনেক শপ আছে যেগুলো শুধুই অনলাইন শপ, মানে একটাই দোকান। যেমন ধরো তুমি স্টারটেক থেকে পণ্য কিনছো, স্টারটেকের পণ্যগুলো কিন্তু ওরা নিজেরাই আমদানি করে, নিজেরাই বিক্রি করে, ওদের কিন্তু আলাদা কোনো সেলার নাই। তাহলে স্টারটেকের ওয়েবসাইটটা হচ্ছে একটা অনলাইন শপ। এরপর রায়ান্স কম্পিউটার্স, রায়ান্স কম্পিউটার একটা অনলাইন শপ, কারণ তারা আলাদা কোনো সেলারের কাছ থেকে পণ্য বিক্রি করে না। কিন্তু দারাজ ভ্যালি কিন্তু নিজস্ব প্রোডাক্ট সেল করে না বললেই চলে, আগে দারাজ করতে, এখন মনে হয় করে না। তাদের এখানে কি অন্যান্য বিক্রেতারা আছে, সেই বিক্রেতারা রেজিস্ট্রেশন করে তারা পণ্য সেল করে। এইখানে যে মডেলটা দেখানো হয়েছে সেটা অনেকটা এরকম অনলাইন মার্কেট প্লেসের, অনলাইন শপের না। এখানে একটা টেবিল আছে বিক্রেতা, সেখানে বিক্রেতার নাম কি, তার আইডি কত, তার ঠিকানা কি, তার বিভাগ কি, সে কি ধরনের পণ্য বিক্রি করে। ঠিক আছে, এখন দারাজের ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউস মনে করে একটা না কয়েকটা আছে, কয়েকটা ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউসের নাম দেওয়া আছে, ধারণ ক্ষমতা। ওয়্যার হাউস ঢাকাতেই মনে হয় 3-4টা, 2টা নাকি 3টা আছে, চট্টগ্রামে আছে, প্রত্যেকটা বিভাগ প্রতিষ্ঠানে একটা করে দারাজের ওয়্যার হাউস আছে। আবার পণ্য, আবার এদের মধ্যে কি থাকে? পণ্য। তাহলে বিক্রেতার একটা এন্টিটি, সেটা একটা টেবিল, সেখানে একটা ইনফরমেশন থাকে। ওয়্যার হাউসে একটা টেবিল, সেখানে একটা ইনফরমেশন থাকে। আবার
পণ্য, প্রত্যেকটা পণ্যের নাম কি, তার পরিমাণ কত, তার মূল্য কত, তার নাম কি, সেটা কিন্তু আলাদা একটা এন্টিটি। সাপ্লাই নামক যে সম্পর্কটা আছে সে কার মধ্যে সম্পর্ক স্থাপন করে, সেই পণ্যের সাথে সম্পর্ক স্থাপন করে, সে বিক্রেতার সাথে সম্পর্ক স্থাপন করে, সে ওয়্যারহাউসের সাথে সম্পর্ক স্থাপন করে। সাপ্লাই, যে কতটুকু সে সাপ্লাই করতে পারবে, মালটাকে সে বাজারে দিতে পারবে বা গ্রাহকের কাছে, ক্রেতার কাছে পৌঁছাতে পারবে, সেই সম্পর্কটা হচ্ছে সাপ্লাই। এছাড়াও কিন্তু আরো অনেক সম্পর্ক হয়, সেলিং সম্পর্ক বা মার্কেট প্লেস সম্পর্ক। মার্কেট প্লেস হলে সেখানে আরেকটা টেবিল চলে আসবে এন্টিটি, সেটা হচ্ছে ক্রেতা বা বায়ার। বুঝতেছি, আমরা এটা নিয়ে কথা বলি। তাহলে বিক্রেতা একটা এন্টিটি, যেখানে বিক্রেতাদের কিছু অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট একটা অ্যাট্রিবিউট নতুন একটা টার্ম বললাম। অ্যাট্রিবিউট কি, এই প্রত্যেকটা কলামকে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট বলা হয় বলতে পারো। বলতে অনেকটা এরকম, কনসেপ্টটা হুবহু এরকম না, অনেকটা এরকম। আচ্ছা, যেখানে মনে কর প্রথম কলাম আছে নাম, তাহলে নামটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ওকে, কি জানি বলছিলাম। তাহলে বিক্রেতার সাথে সম্পর্ক, ওয়্যার হাউসের মধ্যে বিক্রেতার সম্পর্ক, কারণ বিক্রেতা কোন ওয়্যার হাউসে পণ্যটা রাখছে, কোন পণ্যটা রাখছে তার নাম কি, তাহলে প্রত্যেকটাই কি, প্রত্যেকটা টেবিলের সাথে একটা সম্পর্ক আছে না। বিক্রেতা কোন ওয়্যার হাউসে যে পণ্যটা আছে সেই পণ্যটার নাম কি, সেটা এই টেবিলে আছে, সেটার মূল্যটা এই টেবিলে আছে। আবার সেই পণ্যটা কোন বিক্রেতা রাখছে, সেই বিক্রেতা কোথাকার, তার ইনফরমেশনটা এই বিক্রেতা টেবিলে আছে। পণ্যটা কোন ওয়্যার হাউসে আছে, ঢাকা ওয়্যার হাউসে না চট্টগ্রাম ওয়্যার হাউসে, সেটা নিশ্চয়ই আবার ওয়্যার হাউস টেবিলে আছে, তাই না। তাহলে এই যে বিক্রেতা, দা আইটেম বা পণ্য এবং ওয়্যার হাউস, এই তিনটার মধ্যে যে সম্পর্কটা তৈরি করছে, সেই সম্পর্কটার নাম হচ্ছে সাপ্লাই। আর এই টাইপের এই সাপ্লাই রিলেশনশিপটা বা সম্পর্কটাকে বলা হয় টার্নারি বা ডিগ্রি 3 রিলেশনশিপ। বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, দিস ইজ দ্য ওভারঅল থিওরিটিক্যাল পার্ট ইন দিস চ্যাপ্টার। হ্যাঁ, এটি ছিল আমাদের ওভারঅল থিওরিটিক্যাল পার্ট। আরেকটা থিওরিটিক্যাল পার্ট আছে, মানে মেইন পার্ট, এছাড়াও এর বাইরে অনেক কিছু আছে, এটা তোমরা রিডিং করলেই পারবা, ওগুলো আমি কথা বলবো না। বাট মেইন চ্যালেঞ্জ যে তিনটা ছিল সেটা আমি সলভ করে ফেলছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পারছি আমি। আচ্ছা, এখন আমাদের ছোট ছোট কিছু কোড দেখবো, যদিও কোড বেশি আসে না, সেটা হচ্ছে এসকিউএল। তার আগে আমি বলছি এসকিউএলটা কি। এসকিউএল পড়ানোর আগে আমি আরেকটা থিওরি একটু পড়াই, and I think this is the very last theory. ওকে, তার আগে কর্পোরেট ডেটাবেস, এটা নিয়ে আসলে একটা আর্টিকেল আছে। কর্পোরেট ডেটাবেসটা কি, যে এই যে ধরো দারাজ বা বড় একটা প্রতিষ্ঠান বা একটা বড় একটা কোম্পানি, ব্রেইন স্টেশন 23, তো এই যে ডেটাবেস গুলোতে কি কি থাকে, ধরো এই যে কর্পোরেট, এখানে আইটি সেক্টর আছে, আরডি আছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অ্যাকাউন্ট সেকশন আছে, সেলস সেকশন আছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, কাস্টমার সার্ভিস আছে, ডিস্ট্রিবিউটর সার্ভিস আছে। এই যে এত এত ডেটা টেবিল বা এন্টিটি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই ধরনের ডেটাবেসকে বলা হয় কর্পোরেট ডেটাবেস। মানে কর্পোরেট যে অফিসগুলো আছে সেখানে কি ধরনের ডেটাবেস ইউজ করা হয়, তার জন্য কি সফটওয়্যার ইউজ করা হয়, সেগুলো একটা লিস্ট দেওয়া আছে। এর মধ্যে সরকারি পজিশনের ডেটাবেস, সরকারি পজিশনে বুঝতেই পারতেছো যে এনআইডি, এনআইডির মধ্যে কত তথ্য থাকে। আমার মনে করো ডিপার্টমেন্ট অফ তোমার ভূমি জরিপ যে অফিস, সেখানে কত তথ্য আছে, প্রত্যেকটা জায়গার নাম কি কি জানি থাকে, আমি এগুলো বুঝি না। আবার যদি এডুকেশন সেক্টরে যাই, সেখানে একটা বিশাল ডাটাবেস আছে। আবার প্রত্যেকটা একটা মন্ত্রণালয়ের অধিভুক্ত, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটার সাথে আবার কি মন্ত্রী পরিষদের একটা সম্পর্ক আছে। তাহলে বিশাল একটা হিউজ একটা ডাটাবেস। এই ধরনের ডেটাবেস ব্যবহার করা হয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে, যেহেতু সরকারি কাজের জন্য। সেটা নিয়ে কিছু উদাহরণ তোমার এখানে দেওয়া আছে, এটা পড়ে রয়েছে। জন্মহার, মৃত্যুহার, জন্ম মৃত্যু রেকর্ড, বিবাহ রেকর্ড, আইন মামলা রেকর্ড, দুর্ঘটনা রেকর্ড, সবকিছু কিন্তু সংগ্রহ করতে হয়। ঠিক আছে, তো এত এত ডেটা নিয়ে যখন কাজ করে, তখন নতুন একটা কনসেপ্টে চলে আসে, সেটা হচ্ছে বিগ ডেটা বা ডেটা সায়েন্টিস্ট। নাম শুনছো এগুলোর? ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালাইসিস, বিগ ডেটা, সাপ্লাই চেইন, এগুলো হচ্ছে ডেটাবেসের সাথে সম্পর্কিত। বর্তমানে তথ্যই সব, আগে বলা হয়তো কি জ্ঞানী সব, এখন তথ্যই সব। যার কাছে তথ্য আছে সেই আজকে ধনী। ফেসবুক কিভাবে ধনী হইলো? সোনার উপর ব্যবসা করে না, তথ্য বিক্রি করে। কাদের তথ্য বিক্রি করে? আমাদের তথ্য বিক্রি করে ফেসবুক আজকে বিশ্বের 10 জন ধনীর একজন হয়ে গেছে। এরকম সবার এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তথ্য বা ইনফরমেশন। ঠিক আছে, তাই এই যখন এত তথ্যটা যখন নেসেসিটি এত বাড়লো, তখন কিন্তু বড় বড় সায়েন্সও চলে আসলো, সেটার একটা হচ্ছে ডেটা সায়েন্স। ঠিক আছে, আচ্ছা এগুলো নিয়ে কথা বলতেছি না, এগুলো একটু পড়ে নিও, এখান থেকে অবজেক্টিভ আসতে পারে, খুব বেশি কিছু না। একটু ব্রেক নেই, হ্যাঁ। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ডেটা সিকিউরিটি। কারো কি কোনো ধারণা আছে হোয়াট ইজ ডেটা সিকিউরিটি? বলো, ডেটা সিকিউরিটি কি হতে পারে? শুনতে পাচ্ছি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ডেটা সিকিউরিটি, ধরো জুলিয়ান সম্রাট, কি জানি বললাম নাম, রোমান সম্রাট জুলিয়াস সিজার, সে এক জায়গায় যুদ্ধ করতে গেছে। মনে করো এটা একটা খাত, হ্যাঁ,
আর এখানে হচ্ছে দুইটা পাহাড়। তো ওরা দুই পাশ থেকে, এই মাঝখানে হচ্ছে শত্রুপক্ষ, ওরা দুই পাশ থেকে মনে করো যে ওরা ঘিরে ফেলছে, ঠিক আছে? এখানে মনে করো যে 1000 সৈন্য আছে, এখানে মনে করো যে 100 সৈন্য আছে, এখানে মনে করো 100 সৈন্য আছে, ঠিক আছে? তো দুইজন কি রোমান সম্রাট জুলিয়াস, নাম ভুলে যাচ্ছি বারবার আমি, যাই হোক, তার সৈন্য, হ্যাঁ, মাঝখানে হচ্ছে এনিমি, মনে করো তাদের শত্রুর সংখ্যা হচ্ছে কত, মনে করো 300 জন। সো সে যদি একা অ্যাটাক করে তাহলে কিন্তু তার সাথে নাও পারতে পারে, কারণ তাদের সৈন্য সংখ্যা বেশি। আবার সে যদি একা অ্যাটাক করে তাহলেও কিন্তু যুদ্ধে নাও জিততে পারে, কারণ তার সৈন্য সংখ্যা কম। কিন্তু দুজনে যদি একা অ্যাটাক করে তাহলে একটা চান্স আছে জিতে যাওয়ার। বুঝতে পারছি? ধর 300 না, মনে করো এখানে 250 জন আছে, বা এখানে 200 জনই আছে, কি ব্যাপার এটা ইউজ করতেছি কেন আমি? ধর এখানে 200 জনই আছে, তাহলে বুঝতে যেন সহজ হয় তোমাদের জন্য। নাম্বার কোনো ফ্যাক্টর না, জাস্ট বোঝার জন্য। বুঝতেছি? তাহলে তারা যদি উভয় অ্যাটাকটা করে তাহলে তারা জিতে যাবে। এখন তারা কিভাবে কমিউনিকেশন করবে? তারা কিভাবে মনে করে বললো যে এই জুলিয়া মানে সিজার মনে করে পাশে আছে রাজা, সে বললো এই অ্যাটাক করো, তাহলে অ্যাটাক একটা মেসেজ পাঠাবে, মনে করো সে এখানে বিমান বিমান দিয়ে পাঠিয়ে দিল বা ওয়্যারলেসে পাঠিয়ে দিল, কিন্তু মাঝখানে কি ওরা বসে থাকবে? ওরা কি ট্রাই করবে না যে এখান থেকে কোন মেসেজটা তারা পাঠায় সেটা আমরা বুঝি? এখন সে মনে করে এখানে একটা বার্তাবাহক আছে, মনে করো সে এখান দিয়ে প্লেনে করে একটা বার্তাবাহক পাঠিয়ে দিবে, হ্যাঁ, সেখানে একটা চিঠি থাকবে, মনে করো চিঠি থাকবে, তো চিঠিতে সে অ্যাটাক লিখে দিল, অ্যাটাক কথাটা লিখে দিল যে অ্যাটাক করো, কয়টার সময়, মনে করো 10টার সময় অ্যাটাক করো, এরকম কিছু একটা বলে দিল অ্যাটাক। এখন সামহাও ওরা যদি সেই বিমানটাকে ভূপাতিত করে, বা সেই ধরো ঘোড়াই করে পাঠাইছে সেই কাকে, যে তথ্য আদান প্রদান করে, কি বলে ওদেরকে রাজাদের আমলে যারা তথ্য আদান প্রদান করতো? বার্তাবাহক। বার্তাবাহক, আরেকটা সুন্দর নাম ছিল না, ওই কি বলে যেন ডাকতো রাজারা, দূত দূত দূত, হ্যাঁ দূত পাঠাইলো, মনে করো দুধ পাঠাইলো, তো এমন হতে পারে ওর সেই দুধকে মেরে সেই অ্যাটাক শব্দটা জেনে নিল, দেন ওরা অ্যাটাক করতে পারলো না, ওরা অ্যাটাক করলো, তাহলে হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে না? এখন এই জিনিসটাকে সে যেটা করলো, সে বলে তারা যুদ্ধে যাওয়ার আগে যখন তারা একসাথে ছিল, তারা যখন তাদের ক্যাম্পে ছিল, তখন তারা বললো আচ্ছা আমি যে শব্দটা পাঠাবো সেটাকে আমি এনক্রিপ্ট করে পাঠাবো। এনক্রিপশনটা কি? সে এটাকে 3 ঘর ডাইনে শিফট করবে, তাহলে এরপর 3 ঘর ডাইনে যদি শিফট করে এরপর কি আছে, বি সি ডি, তাই না? তাহলে এর সাথে মনে করো এখানে আসলে 3 যোগ না, 3 ঘর পরে যেটা আছে সেটা লিখবে, তাহলে ডি লিখলো। এবার টির পরে কি আছে, এস টি ইউ ভি ডাব্লু, তারপর লিখলো ডাব্লু, আমার কি অ্যালফাবেট ঠিক আছে? তারপর আবার টি ডাব্লু, আবার এ, তাহলে ডি, সি, সির 3 ঘর পরে কি আছে, সি, ডি ই এফ, এফ, কে এর পরে কি আছে, আই জে কে এল এম এন, এন, এন। হ্যাঁ। এখন সে কি করলো, কি অ্যাটাক লেখার পরিবর্তে সেটাকে ইনক্রিপ্ট করলো, ইনক্রিপ্ট করে এই লেখাটাকে সে পাঠাই দিল। এখন এটা যে 3 ঘর আমরা শিফট করছি, এটা তো 4 ঘরও করতে পারতাম, এটা তো 5 ঘরও করতে পারতাম, কত করছে এটা কে জানি। ওই যে যাওয়ার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 3 ঘর করব। এখন এই লেটারটা যদি ওদের কাছে পড়ে, ওরা যদি মেরেও ফেলে, তাহলে করে কি সহজে ডিক্রিপ্ট করতে পারবে? হয়তো বা পারবে, বাট এত সহজ কিন্তু না। আবার ও যখন চিঠিটা রিসিভ করবো তখন কি মেসেজটা পাইলো, ডি ডাব্লু ডাব্লু ডি এফ এন, সে কি করবে এবার এটাকে 3 ঘর রাইট লেফট শিফট করবে, একটু হয়তো রাইট শিফট করছে, এখন লেফট শিফট করবে, মানে 3 ঘর পেছাবে। তাহলে ডির 3 ঘর পিছনে কে আছে, এ আছে, ডাব্লিউর 3 ঘর পিছনে কে আছে, টি আছে, টি আছে, ডির এ আছে, এফ এর 3 ঘর আগে সি, এন এর 3 ঘর আগে কে, অ্যাটাক। তাহলে সে বলতো ও আচ্ছা আমাদের এখন অ্যাটাক করতে হবে। বুঝতে পারছি? তো মাঝখানে যেটা হলো, মাঝখানে যারা আছে তারা কিন্তু তথ্যটা বুঝতে পারলো না, এটাকেই বলা হয় ডেটা ইনক্রিপশন। খুবই ইন শর্ট। সাদিকে আছো? হ্যাঁ বুঝতেছি? হ্যাঁ। আচ্ছা, এই যে মূল টেক্সট যেটাকে আমি পাঠাতে চাইলাম এটাকে বলা হয় প্লেইন টেক্সট। প্লেইন টেক্সট বা আসল যে তথ্যটা পাঠাতে যাচ্ছি, এই যে আমি ইনক্রিপ্ট করলাম, রাইট শিফট করলাম 3 ঘর, এটাকে রাইট শিফট করার পরে যে অবস্থাটা হলো এটাকে বলা হয় সাইফার টেক্সট। কি বললাম? সাইফার টেক্সট। তাহলে সাইফার টেক্সটকে আমরা পাঠাই দিলাম, পাঠাই দেওয়ার পরে কই আসলো, আসলো হচ্ছে আমার এইখানে, এটাও কি আমাদের সাইফার টেক্সট। সাইফার টেক্সটকে যে আমি আবার ডিক্রিপ্ট করলাম, এই এনক্রিপশনের উল্টা কাজটা যে আমি আবার লেফট শিফট করলাম সেটাকে বলে ডিক্রিপ্ট করা। এই ডিক্রিপ্ট করলাম, কি ডিক্রিপ্ট করার পর যেটা পেলাম সেটাকে আমরা বলবো প্লেইন টেক্সট। কথাটা কি বুঝতে পারছি? প্লেন টেক্সটটা আবার বলেন। মূল যে লেখাটা সেটাকে বলা হয় প্লেইন টেক্সট,
আর এনক্রিপ্ট করার পরে যেটা পাই সেটাকে বলা হয় সাইফার টেক্সট। তাহলে গ্রাহকের কাছে পৌঁছায় কি সাইফার টেক্সট এইটা। সাইফার টেক্সটের পরে ডিক্রিপ্ট, হ্যাঁ, ডিক্রিপ্ট করলে আবার কি আগের মূল মেসেজটা চলে আসলে সেটাকে বলা হয় আবার প্লেন মূল টেক্সট। মেসেজ চলে আসবে, সেটাকে বলা হয় প্লেন প্লেন টেক্সট। টেক্সট। হ্যাঁ। এখন এই পদ্ধতিতে যেটা এটাকে বলে সিজার পদ্ধতি। এই এনক্রিপশনের কয়েকটা সিস্টেম আছে, এনক্রিপশনের কয়েকটা মেথডস আছে। কয়েকটা মেথড আছে, এটা হচ্ছে সিমেট্রিক কি ক্রিপ্টো না ক্রিপ্টোগ্রাফি নিয়ে পরে বলতেছি। কয়েকটা মেথড আছে, তার মধ্যে জনপ্রিয় তিনটা পদ্ধতি হচ্ছে তোমার সিজার কোড, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড বা ডিইএস এবং ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন অ্যালগরিদম আইডিইএ সংক্ষেপে বলা হয়। এখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে সিজার কোড বলা হয়, সিজার পদ্ধতি। এই পদ্ধতি কারা ইউজ করছে প্রথম জানো? এই যে রোমান সম্রাট জুলিয়াস সিজার, তার নাম অনুসরণেই এই কোডকে বলা হয়, এই পদ্ধতিকে বলা হয় সিজার কোড। ঠিক আছে, এইখানে দেখো কি করছে, এ কে ডি তে কনভার্ট করছে, কি শিফট করছে 3 স্পেস করে। এই দেখো অ্যাকচুয়াল টেক্সট হলো দিস ইজ এ মেসেজ দ্যাট হ্যাজ বিন এনকোডেড উইথ এ ভেরি সিম্পল শিফট সাইফার। এনক্রিপ্ট করার পর কি আসছে, ইউআইজেটি জেটিবিএনএফটি টিটিবিএফএফ, এগুলো পড়তে পারবা, বুঝবা? এখন একটু কোথায় কোথায় ইউজ করা হয়, ধরো বাংলাদেশের ডিজিএফআই নাম শুনছো? ডিজিএফআই না ভাই, বাংলাদেশের হচ্ছে মিলিটারি গোয়েন্দা সংস্থা, এগুলোর নাম সবাই জানে না, খুবই খুবই পাওয়ারফুল এরা। হ্যাঁ, এরা তারপর এনএসআই, আবার ইন্ডিয়ার আছে হচ্ছে র। মনে করো ডিজিএফআই তোমার এনএসআই এর কাছে কিছু ইনফরমেশন পাঠাবে, তো তারা যেগুলো পাঠাবে সেগুলো অবশ্যই হবে খুব সেন্সিটিভ, সেটা বাইরে মানুষ জানলে বিপদ হয়ে যাবে। তো তখন তারা কি করে, একটা জায়গায় বসে একটা কি ঠিক করে যে আমি এখানে যে এই যে তোমার যে অ্যালফাবেট শিফট করলাম 3 ঘর, এটাকে বলে কি সিজার কোডের জন্য এটাই কি, তারা এটা এক জায়গায় বসে চুক্তি করলো এবং পরবর্তীতে তারা যে মেসেজটা পাঠায় তারা এই কি দিয়ে এরকম এনক্রিপ্ট করে পাঠায়, সেই মেসেজটা এনক্রিপ্ট হয়ে এরকম একটা মেসেজ হয়ে চলে যায় এনআইএস, আবার সেটাকে একইভাবে তোমার ডিক্রিপ্ট করে ফেলে। ঠিক তেমনি ভাবে যদি তারা রয়ের সাথে কমিউনিকেট করতে চায় সেভাবেই করে, তাতে কি হয়, ডাটার গোপনীয়তাটা রক্ষা হয়। এখন এটা শুধু তারা ইউজ করে না, ধরো তোমার ইসলামী ব্যাংক সে তার মূল ব্রাঞ্চ থেকে হেড ব্রাঞ্চ মতিঝিল ব্রাঞ্চে কিছু তথ্য ট্রান্সফার করবো, যে আমার মনে করো সাভার ব্রাঞ্চে, এটা হচ্ছে সাভার ব্রাঞ্চ আমাদের, আর এটা হচ্ছে মতিঝিলের মেইন ব্রাঞ্চ ঢাকা, বা ঢাকা ব্রাঞ্চ ধরে নাও। তো ধরো ইসলামী ব্যাংকটা হচ্ছে একটা সফল একটা ব্যাংক, তো অন্যান্য ব্যাংকগুলো খুব হিংসে করে তাদের। এখন যখন সে এইখান থেকে সে ডেটা আছে তার হেড অফিসে পাঠাবে যে তাদের ক্লায়েন্টের কি অবস্থা, কত টাকা অ্যাকাউন্ট আছে না আছে, সেটা অবশ্যই তাদের জন্য কি সেন্সিটিভ, তাই না? তুমি তো চাও না তোমার পাসওয়ার্ডটা কেউ জানুক বা না জানুক, তাই না? অবশ্যই প্রাইভেট, জি প্রত্যেকের ডাটাটা প্রত্যেক প্রাইভেট। এখন মাঝখান থেকে তো কেউ যে কেউ চুরি করতে পারে, ইন্টারনেটের মধ্যে তো চুরি করতে পারে। তখন তারা কি করবে, টোটাল ডাটাটা এনক্রিপ্ট করে পাঠিয়ে দিবে, আর হেড ব্রাঞ্চে যে সে আবার এটাকে ডিক্রিপ্ট করে অ্যাকচুয়াল তথ্যটা সে উদ্ধার করতে পারবে। মূলত এটাই ডাটা এনক্রিপশন। এই যে মূল ডাটা থেকে তোমার সাইফার টেক্সটে কনভার্ট করলাম একটা কির মাধ্যমে, সেটাকে বলা এনক্রিপশন। এবং সেই সাইফার টেক্সট সেটাকে থেকে যখন আমরা মূল ডাটায় ফেরত আসলাম সেটাকে বলা হয় প্লেইন টেক্সট, আর সেই পদ্ধতিটাকে বলা হয় ডিক্রিপশন। কনসেপ্ট ক্লিয়ার অ্যাবাউট এনক্রিপশন এবং ডিক্রিপশন? হ্যাঁ পদ্ধতির ভিতরে যে কোডটা ব্যবহার করা হয়, এই যে আমি বললাম কি লেফট শিফট, এমনও তো হইতে পারে যে আমি এটা বললাম যে মনে করো আমার ওয়ার্ডটা আছে ধরো সামহাও কই গেল, মনে করো আছে হাসান, ঠিক আছে হাসান, আমি বললাম প্রথমটাকে 2 ঘর শিফট করবা, পরেরটাকে 3 ঘর শিফট করবা, তারপরেরটাকে 4 ঘর শিফট করবা, তারপরেরটাকে 5 ঘর শিফট করবা, তারপরেরটাকে 6 ঘর শিফট করবা। এভাবে করা সম্ভব না। তাহলে প্রথমের 2 ঘর পরে কি আছে, এইচ, এইচ এর 2 ঘর পর জি এইচ আই জে, এর আবার 3 ঘর পরে শিফট করতে বলছে, এর 3 ঘর পরে শিফট করলে আসবে ডি, এস এর আবার 4 ঘর পরে শিফট করতে বলছে। এটা কি আর একটু জটিল হয়ে গেল না? এটা কি বুঝছি হ্যাঁ যে আমি এখন প্রত্যেকটার জন্য 3 ঘর শিফট করব না, আমি ইচ্ছা মতো শিফট করব। কিভাবে করব? তো আমরা বলে দিলাম প্রথমটাকে 2 ঘর, পরেরটাকে 3 ঘর, পরের তারপরটাকে 4 ঘর, আরেকটু কঠিন করলাম, এরকম অনেক কঠিন করা যায়, এরকম আরো অনেক ওয়ে আছে। ঠিক আছে, এই যে আমি কখনো শুধু 3 ঘর শিফট করতেছি, কখনো প্রথমটাকে 2 ঘর 3 ঘর, এটা একটা নিয়ম। প্রত্যেকটাকে বলা হয় একটা কি ইনফ্রাস্ট্রাকচার বা এনক্রিপশন অ্যালগরিদম বলা হয় এটাকে। নামটা কি বললাম, এনক্রিপশন অ্যালগরিদম। দেখো এখানে তোমার আরেকটা সিস্টেম বলছে, এই যে সে কি করছে, 2 নম্বর পদ্ধতি করছে। আচ্ছা
এই পদ্ধতিতে মূল ডেটার প্রত্যেক বর্ণকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে অবস্থান নির্ণয় করা হয়। অবস্থান সংখ্যাকে 8 দ্বারা গুণ করে গুণফলের মানকে অবস্থান ধরে বর্ণমালার ক্রম অনুসারে যে বর্ণটি পাওয়া যায় তা এনক্রিপ্ট বর্ণ হিসেবে ধরা হয়। গুণফল 26 অপেক্ষা বড় হলে গুণফলকে 8 দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করা হয়। এক্ষেত্রে ভাগশেষের মানকে অবস্থান ধরে বর্ণমালা ও ক্রম অনুসারে বর্ণটি পাওয়া যায়। দেখছো কত কাহিনী করছে? মনে করো 1 2 3 4 দিয়ে মার্ক করছে এবিসিডি কে, দিয়ে প্রত্যেকের সাথে 8 গুণ করছে, গুণ করে করে যেটা আসছে সেটা দিয়ে করছে, তাহলে প্রত্যেকের সাথে 8 দ্বারা ভাগ করতে হবে। যদি কোনো কারণে গুণফল 40 এর উপরে চলে যায় তখন আবার 26 দ্বারা ভাগ করে সে এটা করে, তাহলে এটা আরো কঠিন হয়ে গেল না? কখন 8 দ্বারা গুণ করবে, কখনো 10 দ্বারা গুণ করবে, কখনো 5 দ্বারা গুণ করবে, যার যেরকম ইচ্ছা সে সেভাবে করবে, তাহলে সেটা কি আরো বেশি শক্ত হয়ে গেল না? তো এই যে কখন এক এক সময় আমি সিজার পদ্ধতিতে বিভিন্ন স্টাইল ইউজ করতেছি, শিফট টেকনোলজি, কখনো হচ্ছে গুণ করার টেকনোলজি, এগুলো হচ্ছে একটা, আবার বলছি, এনক্রিপশন অ্যালগরিদম। কঠিন? না ভাইয়া। আচ্ছা, খুবই এখন একদম ভেরি লাস্ট যেটা সিকিউরিটি থেকে একটু বলবো সেটা হচ্ছে সিস্টেমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, আর একটা হচ্ছে অ্যাসিমপ্টোটিক কি ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফিটা কি সেটা যদি বলতে চাই তাহলে একটু বেশি আলোচনা করতে হবে, আমি সেটা যেতে চাচ্ছি না মূলত। ক্রিপ্টোগ্রাফি নিয়ে কি বলবো? আচ্ছা, ক্রিপ্টোগ্রাফি কাকে বলে? কম্পিউটার বিজ্ঞানের যে শাখায় ডেটা এনক্রিপশন নিয়ে গবেষণা বা কাজ করা হয় তাকে বলে ক্রিপ্টোগ্রাফি। ওকে, সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, দুইটাকে যদি সহজ ভাষায় বলি তাহলে বলতে হবে যে এই দুটো নাম আসবে, সেটা হচ্ছে, আচ্ছা এই বলে দিয়ে নেই। একটা হচ্ছে প্রাইভেট কি আর একটা হচ্ছে পাবলিক কি। এটা একটু বলি, একটু দাঁড়াও, ওইটা বলি বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু শর্টই বলি, এটা একটু একটু ভাস্ট টপিক, বাট এটাকে একটু সহজ করে বলি। সেটা হচ্ছে, একটু আগে যে বললাম যে মনে করো যে গ্রিক কি বললাম যে এনএসআই, ডিজেআইএফ, তারা প্রত্যেকেই এক জায়গায় বসে আগে চিন্তা করছে যে আমি এই অ্যালগরিদম ব্যবহার করব এনক্রিপ্ট করার জন্য, তুমিও এই অ্যালগরিদম ব্যবহার করবা ডিক্রিপ্ট করার জন্য। ওকে, তাহলে দুজনে কি একই অ্যালগরিদম ইউজ করতেছে না? যে আমি 3 ঘর সামনে আগাবো 3 ঘর বামে যাবো, এই টাইপের কিছু একটা ইউজ করতেছে না? বা একটা চাবি ইউজ জি করতেছে, হ্যাঁ? তো আমি তোমাকে শুধু সিজার কোডটা দেখাইছি, সিজার ছাড়াও যে আরো পদ্ধতি আছে সেটা একটু জটিল, সেটা নিয়ে আমি কথা বলবো না। তো ধরে নেই এই অ্যালগরিদমটাকে বলা হয় কি বা চাবি। তাহলে দেখো, উভয়েই, সে যদি তোমার এই সিমেট্রিক কি এনক্রিপশন বা প্রাইভেট কি এনক্রিপশনটা করে তাহলে যেটা হবে, প্রত্যেকেই একটা স্পেসিফিক অ্যালগরিদম ইউজ করে বা স্পেসিফিক একটা কি ইউজ করেই এনক্রিপ্ট করবে ডিক্রিপ্ট করবে, এটাকে বলা হয় সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। অন দ্য আদার হ্যান্ড আরেকটা কনসেপ্ট আছে অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, সেখানে দুই ধরনের কি থাকে, একটা হচ্ছে পাবলিক কি আর একটা হচ্ছে প্রাইভেট কি। কি বললাম? পাবলিক কি আর একটা হচ্ছে প্রাইভেট কি। মনে করো যে একটা তালার দুই ধরনের চাবি, অনেকটা এরকম, সম্পূর্ণ এরকম না, অনেকটা এরকম। এখন সে এনএসএ যখন ডাটাটাকে এনক্রিপ্ট করবে তখন সে পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করবে, প্রত্যেকেই পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করবে, তালা সবাই লাগাইতে পারবে, এমন একটা চাবি দিছে ওই চাবি দিয়ে সবাই তালা দিতে পারবে, এনক্রিপ্ট করতে পারবে, কিন্তু ডিক্রিপ্ট করতে পারবে না সবাই। ডিক্রিপ্ট করবে হচ্ছে তাদের নিজস্ব চাবি দ্বারা, অর্থাৎ এনএসআই যেটাকে পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করে দিল, ডিজিএফআই সেটা পাবলিক কি দ্বারা ডিক্রিপ্ট করবে না, সে তার প্রাইভেট কি দ্বারা করবে। আবার ডিজিএফআই যে জিনিসটাকে পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করে দিল, এনএসআই সেটাকে আবার তার যে প্রাইভেট কিটা আছে সেই প্রাইভেট কি দ্বারা ডিক্রিপ্ট করলো। এখানে সিকিউরিটি আরো বেশি, কারণ এই যে প্রাইভেট কি হচ্ছে এনএসআই প্রাইভেট কি শুধু এনএসআই জানে, আর কেউ জানে না। ডিজিএফ এর প্রাইভেট কি শুধু ডিজিএফআই জানে, আর কেউ জানে না। তাহলে তাদের মধ্যে যে ডিক্রিপশন কিটা আছে সেটাকে শেয়ার করতে হইলো? হইলো না। তাহলে সেটাকে আরো বেশি সিকিউর হয়ে গেল না? প্রত্যেকে তালা খোলার চাবি আলাদা, কেউ কারোটা জানে না, কিন্তু তালা দেওয়ার চাবি সবারই এক। বিষয়টা অনেকটা এরকম, বুঝতে পারছি? এক কথায় যদি বলি, হ্যালো, প্রাইভেট কি যদি সেম হইতো তাহলে সামহাও রর সাথে ডিজিএফ এর একটা ক্ল্যাশিং লাগছে, কথার কথা মনে করো, তখন ও চাবে যে ডিজিএফ এর 12টা বাজাতে। ধরো মনে করো যে বাংলাদেশ ভারতের একটা যুদ্ধ লেগে গেছে মনে করো, তো তখন তখন র ট্রাই করবে ডিজিএফ এনএসএ এর কি তথ্য পাঠায় সেটা আমি ভাঙি। কোনো কারণে যদি সেই তথ্যটা ডাটাটা সে পেয়ে যায়, ফাইলটা সে পেয়ে যায়, তাহলে সবার যদি কি এক হয় তাহলে সেটাকে সে ডিক্রিপ্ট করতে পারবে না? পারবে কিন্তু।
ডিক্রিপ্ট করতে কিন্তু সে পারবে। তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে গেল। অন দ্য আদার হ্যান্ড প্রত্যেকে যদি প্রাইভেট কি দ্বারা ডিক্রিপ্ট করে তাহলে এই ডাটা শুধু যে পায়ও সে তো আর জানে না NSI প্রাইভেট কি। তাহলে সে কি আর এটাকে খুলতে পারবে? পারবে না। দ্যাটস ওয়াই প্রত্যেকের ডিক্রিপশন কিটা হয়, ডিক্রিপশন যে কিটা আছে সেটা হয় প্রাইভেট আর এনক্রিপশন এর কিটা যেটা হয় সেটা হয় পাবলিক। প্রত্যেকেই একই সিস্টেম দ্বারা লক করে দেয় কিন্তু খোলার সিস্টেমটা হয় আলাদা। এইটাই হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক যেটাকে বলা হয় কি ক্রিপ্টোগ্রাফি। বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা। অ্যাকচুয়ালি বইয়ে আরো অনেক কিছুই আছে। আ আ সেটা তোমরা নিজেরা পড়লে পারবা। আমি আর ওইটা নিয়ে অনেকবার বলে ফেললাম। একটা জিনিস আছে সেটা হচ্ছে কিছু SQL ল্যাঙ্গুয়েজ। সেটা কি আজকে দেখবা না কালকে দেখাবো? এটা দেখালেই আইসিটি শেষ। ভাইয়া কালকে দেখান। মাথা মাথা কি খুব